Hello learners, welcome back to the new live session of chemistry crash course. Chemistry crash course আজকে আমরা রসায়ন বিজ্ঞান অর্থাৎ এসএসসি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার এই অধ্যায়টি আমরা নিয়ে আলোচনা করব। পদার্থের অনেকগুলো অবস্থা রয়েছে, অর্থাৎ পদার্থ সাধারণত কোন কোন অবস্থায় থাকতে পারে সেই অবস্থাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে পদার্থ বলতে আমরা কি বুঝি, পদার্থের অবস্থা, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, ব্যাপন, নিঃসরণ, কণাতত্ত্ব, এগুলো সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে ক্লাসটি যদি লেন্থি হয় তাহলে এটা পার্ট পার্ট করে আলোচনা করা হবে। আমরা প্রথমেই দেখি যে পদার্থ অর্থাৎ পদার্থের অবস্থা, পদার্থ ও পদার্থের অবস্থা। পদার্থ বলতে আমরা কি বুঝি? সাধারণত এখানে পদার্থের অবস্থা বলতে থ্রি স্টেট অফ ম্যাটার বলা হয়েছে, অর্থাৎ থ্রি স্টেটস অফ ম্যাটার। এখানে তিনটি অবস্থা রয়েছে, অর্থাৎ পদার্থ সাধারণত তরল অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, আবার গ্যাসীয় অবস্থায় থাকে। আমরা জানি যে সাধারণত অনেক পদার্থ আছে যে সমস্ত পদার্থগুলো সাধারণত কঠিন অবস্থায় অবস্থান করে। যেমন আমরা যদি ধাতব পদার্থ হিসেবে বিবেচনা করি তাহলে লৌহ বা আয়রন, কপার, আর রয়েছে জিঙ্ক, এই ধরনের ধাতুগুলো সাধারণত এরা কঠিন অবস্থায় অবস্থান করে। আরও সাধারণত কিছু পার্থিব বস্তু রয়েছে যেমন কাঠ, এ সমস্ত বস্তুগুলো, ইট, এ সমস্ত বস্তুগুলো সাধারণত কঠিন অবস্থায় অবস্থান করে। যদি আমরা তরল পদার্থের কথা বিবেচনা করি তাহলে তরল পদার্থ কোনগুলো? যে সমস্ত পদার্থগুলো কক্ষ তাপমাত্রায় তরল, অর্থাৎ সাধারণত তরল অবস্থায় থাকে, যেমন পানি, কেরোসিন তেল, ডিজেল বা বিভিন্ন রকম পেট্রোলিয়াম তেল, এ সমস্ত পদার্থগুলো সাধারণত বা অ্যালকোহল, এরা সবাই তরল অবস্থায় থাকে। আবার অনেক পদার্থ আছে যে সমস্ত পদার্থগুলোর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, ফলে এই ধরনের পদার্থগুলো দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় তারা তরল অবস্থায় থাকতে পারে না, অর্থাৎ এই ধরনের পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ এরা গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। তাহলে আমরা দেখলাম যে পদার্থের তিনটি অবস্থা, কিন্তু আবার একই পদার্থ কিন্তু তিনটি অবস্থায় থাকতে পারে। আমরা এটা যদি দেখি যে একই পদার্থ কীভাবে তিনটি অবস্থায় থাকে, যদি আমরা এরকম একটা বিবেচনায় নিয়ে আসি, যেমন এটা একটা অতিরিক্ত আলোচনা, যেমন একই পদার্থ তিনটি অবস্থায় থাকে। যেমন একই পদার্থ হিসেবে আমরা পানি নিতে পারি, যেমন H2O। H2O এটা বলা হয়েছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সাধারণত, এই টেম্পারেচারে সাধারণত পানি কঠিন বা আইস আকারে থাকে, অর্থাৎ বরফ আকারে এটা থাকে। ফলে এই বরফটা সাধারণত দেখা যাচ্ছে কি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে বরফটা কঠিন থাকবে সেই বরফকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে বরফের কণাগুলোর গতিশক্তি বেড়ে যেয়ে সাধারণত পারস্পরিক প্রত্যেকটা কণার আন্তঃআণবিক, অর্থাৎ প্রত্যেকটা কণার আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পেয়ে সাধারণত পরস্পর থেকে একটু দূরে অবস্থান করে এবং সাধারণত পরস্পরের সংস্পর্শে থেকে চলাচল করতে পারে। এই অবস্থা সাধারণত তরল অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ যদি কোনো কঠিন বরফকে তাপ প্রদান করা হয় তাহলে সেই কঠিন বরফ তাপ গ্রহণ করে প্রথমেই সাধারণত কঠিন থেকে তরলে পরিণত হবে। আমরা যদি বিষয়টাকে এমনভাবে দেখি যে প্রথমে H2O, এখানে একটা অ্যারোসোল ব্যবহার করলাম। এখানে সাধারণত দেখলাম যে এখানে আমরা এটা আছে বরফ, এখানে আমরা লিখলাম আইস। এখানে টেম্পারেচার রয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা রয়েছে। তাহলে যদি আমরা এখানে তাপ প্রদান করি, তাপ প্রদান করলে বরফটা সাধারণত গলা শুরু করবে। তাহলে বরফটা গলে কী হবে? H2O, এটা হচ্ছে লিকুইডে পরিণত হচ্ছে। তাহলে এটা কিন্তু লিকুইড হলো। যদি আমরা এখানে আবার তাপ হ্রাস করি, হিট ডিক্রিজ করি, তাহলে দেখা যাচ্ছে যে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে। যদি এখান থেকে আমরা আসি যে এখানে যদি পুনরায় আরও তাপ প্রদান করি, যদি হিট আরও প্রদান করি তাহলে আবার কিন্তু সেই H2O থাকছে, কিন্তু স্টেটটা
চেঞ্জ হয়ে যাচ্ছে, থাকছে কোথায়, এখানে গ্যাসীয় অবস্থায় এটা অবস্থান করছে। যদি এখানে আমরা আবার হিট ডিক্রিজ করি, হিটকে যদি ডিক্রিজ করি, হিট ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি যে পুনরায় আবার লিকুইডকে আবার হিট ডিক্রিজ করলে আবার আইস, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড চলে আইস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে সাধারণত একই পদার্থ তিনটি অবস্থায় অবস্থান করছে। সাধারণত এই ধরনের পদার্থগুলো অর্থাৎ পানি, সাধারণত আমরা জানি যে পানিকে তাপ প্রদান করলে সাধারণত প্রথমে পানি তাপ গ্রহণ করে গ্যাসীয় হয়ে যায়, গ্যাসীয় পদার্থকে শীতল করলে হয়ে যায় আবার তরলকে শীতল করলে হয়ে যায় আবার কঠিনকে যদি তাপ দেয় আবার তরলকে তাপ দিলে আবার গ্যাস। ঠিক এই অবস্থায় চক্র আকারে পরিবর্তন হতে থাকে। অর্থাৎ যদি আমরা দেখি বরফ অবস্থায় H2O অবস্থান করছে পানির মধ্যে, আবার লিকুইড অবস্থায় H2O অবস্থান করছে পানির মধ্যে, আবার গ্যাসীয় অবস্থায় H2O অবস্থান করছে পানির মধ্যে, অর্থাৎ H2O এর কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে আমরা বলি একই পদার্থ। কারণ একই পদার্থ এই কারণে যে গ্যাসীয় অবস্থায় যে H2O, লিকুইড অবস্থায় সে H2O, আবার সলিড অবস্থায় সে H2O রয়েছে। ফলে আমরা বলি যে একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থান করছে। এটা সাধারণত একই পদার্থের তিনটি অবস্থা। আর এমনি সাধারণত বলতে পারি যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে কি কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। এই তিনটি অবস্থান সাধারণত রয়েছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের তিনটি অবস্থায় থাকে। এখন আমরা এই গ্যাসীয় পদার্থের তিনটি অবস্থা যখন আমরা দেখলাম, প্রত্যেকটা পদার্থের সংজ্ঞা আমরা এখন দেখব যে প্রত্যেকটা পদার্থ কীভাবে আলাদাভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে কী হতে পারে, তরল পদার্থের ক্ষেত্রে কী হতে পারে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী হতে পারে। এখন আমরা যদি কঠিন পদার্থের কথা বলি, কঠিন পদার্থ কোনগুলো? সলিড ম্যাটার, SOLID, সলিড ম্যাটার। তাহলে সলিড ম্যাটারের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দেখা যায় যে সলিড পদার্থ কোনগুলো? কঠিন পদার্থ বলতে আমরা সেই সমস্ত পদার্থকে বুঝি যে সমস্ত পদার্থে চাপ প্রদান করলে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ একটা প্রতিরোধ ক্ষমতা থাকে, অর্থাৎ চাপ প্রয়োগে পদার্থের সংকোচন করা যায় না এবং স্থান দখল করে অবস্থান করে এবং তার আকার থাকে এবং আয়তন থাকে। এই ধরনের পদার্থগুলো হচ্ছে কঠিন পদার্থ। যেমন চিনি, তারপর রয়েছে আরও যেমন কাঠ, ইট, এই ধরনের পদার্থগুলো সবই হচ্ছে কঠিন পদার্থ। বিভিন্ন ধাতব খণ্ড সবাই হচ্ছে কঠিন পদার্থ। তার নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার আছে, সেই স্থান দখল করে অবস্থান করছে। এই সবগুলো পদার্থই হচ্ছে কঠিন পদার্থের সংজ্ঞা, অর্থাৎ চাপ প্রদান করলে তার আয়তনের সংকোচন হচ্ছে না। এই ধরনের পদার্থগুলো সাধারণত কঠিন পদার্থ। এখন আমরা যদি বলি যে তরল পদার্থ কোনগুলো? তরল পদার্থ কিন্তু অবশ্যই নির্দিষ্ট ভর রয়েছে, আবার নির্দিষ্ট আয়তনও রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। অর্থাৎ যে সমস্ত পদার্থ নির্দিষ্ট ভর রয়েছে, নির্দিষ্ট আয়তন রয়েছে, কিন্তু নির্দিষ্ট আকার নয়। কারণ কি? তরল পদার্থ যখন যে পাত্রে রাখা আছে সেই পাত্রেই সেরকম আকারই ধারণ করছে। ফলে আমরা বলি যে তরল পদার্থে নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে তরল পদার্থ বলতেই সেই সমস্ত পদার্থকে বুঝবো আমরা, বা সেই সমস্ত পদার্থকে বলবো যে সমস্ত পদার্থগুলো সাধারণত তরল অবস্থায় বিশেষ করে ভর থাকবে এবং আয়তনও থাকবে। এই ধরনের পদার্থগুলো সাধারণত তরল পদার্থ। যেমন আমরা বলতে পারি কেরোসিন, বিভিন্ন রকম অ্যালকোহল, আরও রয়েছে পানি। এই সমস্ত পদার্থগুলো সবই হচ্ছে তরল পদার্থ। অর্থাৎ তরল পদার্থ, পানির সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পানি একটা তরল পদার্থ, কারণ এরা কক্ষ তাপমাত্রায় তরলই থাকে। অর্থাৎ তরল পদার্থগুলোর ক্ষেত্রে আমরা আরও বলতে পারি যে কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে অণুগুলো পরস্পরের অতি সন্নিকটে অবস্থান করে, ফলে তাদের মধ্যে আন্তঃকণা ফাঁক থাকে না, ফলে অণুগুলো এতই কাছাকাছি অবস্থান করে যে এরা স্বাভাবিক অবস্থায় কঠিন থাকে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের পদার্থগুলো স্বাভাবিক অবস্থায় অণুগুলো পরস্পরের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকে, ফলে এই অণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করে সঞ্চরণশীল অবস্থায় থাকতে পারে। যেহেতু এরা সঞ্চরণশীল অবস্থায় থাকে এবং অণুগুলো সঞ্চরণশীল, এই ধরনের পদার্থগুলো সাধারণত আমরা বলি তরল পদার্থ। আবার তরল পদার্থের ক্ষেত্রে তাপ প্রদান করলে কিন্তু তরল পদার্থের অণুগুলোর কম্পন শক্তি বেড়ে যায়, আবার তা পৃথক হয়ে যায় এবং তা
আরও দ্রুত গতিতে ছোটাছুটি করতে পারে। তাহলে আমরা দেখলাম যে এইগুলো হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝবো এটা একটা তরল পদার্থ। গ্যাসীয় পদার্থ, তিনটি পদার্থের মধ্যে অর্থাৎ পদার্থের তিনটা অবস্থার মধ্যে তৃতীয় অবস্থান রয়েছে গ্যাসীয় অবস্থা। অর্থাৎ এই অবস্থায় সাধারণত পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। গ্যাসীয় অবস্থার সংজ্ঞা আমরা এমনভাবে বলতে পারি যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট কোনো আয়তন নাই। কারণ গ্যাসীয় পদার্থ যতই কম হোক না কেন বা যতটুকু পরিমাণ হোক না কেন, এই গ্যাসীয় পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় ওই গ্যাসীয় পদার্থটি সেই পাত্রের সমস্ত আয়তনই দখল করে। এবং যেহেতু এটা কোনো গ্যাসীয় পদার্থের অধিকাংশ ক্ষেত্রে কালার থাকে না, তবে দেখা যাচ্ছে কি যে এই পদার্থগুলো সাধারণত যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরোটাই দখল করে। যত রকম হোক না কেন, যতটুকু হোক না কেন, সেই গ্যাসটুকু পুরো পাত্রের আয়তনটাই দখল করবে। তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এমনটি হয় যে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা নেই বললেই চলে। যেহেতু গ্যাসীয় পদার্থের অণুসমূহের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, এই কারণে গ্যাসীয় পদার্থের অণুগুলো পরস্পর থেকে অতি দূরত্বে অর্থাৎ খুব বেশি দূরত্বে অবস্থান করে চলাচল করে। আমরা আরও বলতে পারি যে গ্যাসীয় পদার্থের মধ্যে একটা বল আছে যে বলটা অতি নগণ্য বা অতি ক্ষুদ্র। এই অতি নগণ্য বা অতি ক্ষুদ্র বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। এই ভ্যান ডার ওয়ালস বল অর্থাৎ এটা নগণ্য বল। এই বলের কারণে অণুগুলো কিন্তু পরস্পরের কাছে আবার আসতে পারে যখন তাপমাত্রা কমিয়ে আনা হয়। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় যে সমস্ত পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় বিরাজ করছে, এদের তাপমাত্রা কমিয়ে আনলে তা আবার সাধারণত পরস্পরের কাছাকাছি অবস্থান করে এবং সঞ্চরণশীল অবস্থায় থাকে, তখন সেটা তরল অবস্থায় আমরা বলে থাকি। তাহলে দেখা যাচ্ছে কি যে গ্যাসীয় পদার্থগুলো সাধারণত এই পদার্থগুলো স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় আকারে থাকে। যেমন আমরা বলতে পারি অক্সিজেন, কিছু কিছু মৌলিক গ্যাস। এবার আমরা আসতে পারি মৌলিক গ্যাসগুলো মানে কি, এই গ্যাসগুলোর ভিতরে ওই গ্যাস ব্যতি রেখে অন্য কোনো গ্যাস পাওয়া যাবে না। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, তারপর রয়েছে ওজোন গ্যাস, আরও কিছু গ্যাস রয়েছে। যেমন যে সমস্ত আরও কিছু গ্যাস রয়েছে যেগুলো আমরা বলি যে এটা হচ্ছে ইনার্ট গ্যাস অথবা এক পরমাণু গ্যাস। যেমন আমরা এদেরকে বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন। আমরা এখানে লিখতে পারি যে হিলিয়াম, তারপর আছে নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে হচ্ছে জেনন, জেনন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, তারপরে হচ্ছে রেডন আর এ। তাহলে আছে এই গ্যাসগুলো সাধারণত আমরা জানি কি যে স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় অবস্থায় থাকে আর এন। তাহলে আমরা দেখলাম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় অবস্থায় এদেরকে পাওয়া যায়, অর্থাৎ এরা সাধারণত ইনার্ট গ্যাস বলা হয়, অর্থাৎ এক পরমাণু গ্যাস বলা হয়। আরও কিছু গ্যাস রয়েছে যেমন দ্বি পরমাণু গ্যাস রয়েছে, ত্রি পরমাণু গ্যাস রয়েছে, চতুর্থ পরমাণু গ্যাস রয়েছে। আমরা যেমন বলতে পারি যেমন দ্বি পরমাণু গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইড, আরও রয়েছে দ্বি পরমাণু ত্রি পরমাণুর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এটা সাধারণত ত্রি পরমাণু গ্যাস, অর্থাৎ এরা সাধারণত তিনটি পরমাণু আকারে থাকে। যেমন চতুর্থ পরমাণু সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এগুলো চতুর্থ পরমাণু, অর্থাৎ চারটি পরমাণু রয়েছে। এরা সবাই সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ এদেরকে আমরা কিন্তু গ্যাসীয় অবস্থায় পেয়ে থাকি। এবং এই গ্যাসীয় অবস্থা থেকে কিন্তু আবার তরলও করা যায়, আবার কঠিনও করা যায়। অর্থাৎ এই সমস্ত পদার্থগুলো সাধারণত তাপমাত্রার পরিবর্তনের কারণে বা চাপ বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে সাধারণত এদের অবস্থায় পরিবর্তন করা যায়। যেমন আমরা যদি এখানে বলি কার্বন ডাইঅক্সাইড, এখানে ড্রাই আইস বলা হয়, কঠিন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। কঠিন কার্বন ডাইঅক্সাইড এক প্রকার আবার আমরা বলি যে ঊর্ধ্বপাতী পদার্থ। যেমন আমরা এখানে দেখছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা কিন্তু আইস, অর্থাৎ এটা একটি ড্রাই আইসও পাওয়া যায়, অর্থাৎ কঠিন বরফ আকারে পাওয়া যায়। এটা এক প্রকার ঊর্ধ্বপাতী পদার্থ। আমরা জানি এই ধরনের পদার্থগুলো আরও কিছু পদার্থ আছে স্বাভাবিকভাবে তারা কিন্তু তাপ প্রদান করলে সরাসরি গ্যাস, আবার তাপ হ্রাস করলে সরাসরি আবার কঠিন। কিন্তু অধিকাংশ পদার্থের ক্ষেত্রে
তা হয় না, তিনটা অবস্থায় চলে আসে। যেমন কঠিন পদার্থ তাপ প্রদান করলে তরল, তরলকে তাপ প্রদান করলে হয়ে যায় তা গ্যাস, গ্যাসকে তাপ হ্রাস করলে হয়ে যায় তরল, তরলকে তাপ হ্রাস করলে হয়ে যায় কঠিন। ঠিক এই অবস্থায় পরিবর্তন হতে থাকে। তবে আমরা এই পদার্থগুলো দেখলাম এরা সবাই হচ্ছে গ্যাস, অর্থাৎ এরা সাধারণত গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। তাহলে গ্যাসীয় পদার্থের সংজ্ঞাটা আমরা আরেকবার বলতে পারি যে সমস্ত পদার্থগুলো সাধারণত নির্দিষ্ট ভর থাকবে, আবার দেখা যাচ্ছে কি যে আকার বা আয়তন থাকবে না। গ্যাসের পরিমাণ যতটুকু কম হোক না কেন বা যতটুকু ভর হোক না কেন, যে পাত্রে রাখা হবে ঠিক সেই পাত্রের পুরোটাই বা সম্পূর্ণটাই দখল করবে, অর্থাৎ সেই পাত্রের পুরোটা জুড়ে অবস্থান করবে। চলো লার্নার্স, এখন আমরা দেখব পদার্থের গতিতত্ত্ব বা কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। যদি আমরা দেখি কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস, কাইনেটিক থিওরি of particles, CLES, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস অর্থাৎ কণাতত্ত্ব। আমরা জানি সকল পদার্থ পরস্পরের সাথে একটি আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, অর্থাৎ আমরা এটাও জানি যে সকল পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত পদার্থগুলো পরস্পরের সাথে একটি আন্তঃকণা আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে। যখন এই কণাগুলো আন্তঃকণা আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তখন পদার্থগুলো অত্যন্ত দৃঢ় থাকে, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ বল খুব দৃঢ় থাকে। কিন্তু কণাগুলোর মধ্যেও গতিশক্তি বিরাজমান থাকে। তাহলে দেখা যাচ্ছে কি যে কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল এবং এই গতিশক্তির মাধ্যমে যদি পদার্থের অবস্থা যেমন কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থাকে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ গতিশক্তির মাধ্যমে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে আমরা বলে থাকি কণার গতিতত্ত্ব। অর্থাৎ প্রত্যেকটা পদার্থ কিন্তু গতিশক্তি অবস্থান করে, আবার কিন্তু আন্তঃকণা আকর্ষণ বলও অবস্থান করে। অর্থাৎ এগুলো সাধারণত আন্তঃকণা আকর্ষণ বল, গতিশক্তি সবই নির্ভর করে ভৌত অবস্থা, বিশেষ করে তাপমাত্রা উপর নির্ভর করে। যেমন দেখি আমরা এমন একটা পদার্থ আমরা পানির কথা বিবেচনা করতে পারি, যেমন এখানে ওয়াটারের কথা বলছিলাম আগে যেটা ছিল, আমরা যদি এটাও দেখি তাও কিন্তু এটা দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারবো বা অন্য কোনো উদাহরণ দিয়েও আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। কেন দেখো, আমরা জানি যে সাধারণত কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল অত্যধিক থাকে। যেহেতু কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল অত্যধিক থাকে, ফলে এই আন্তঃকণা আকর্ষণ বল থাকার কারণে পদার্থের কণাগুলো পরস্পরের কাছাকাছি থেকে সঞ্চালনশীল অবস্থায় থাকতে পারে না, যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ দৃঢ়। যখন এই পদার্থের উপর তাপ প্রদান করা হয়, এখানে আমরা দেখছি যে হিট অ্যাপ্লাই করছি, H2O, this is H2O, ice as the shape of আইস আকারে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি যে আইস আকারে যখন থাকছে, এই আইস আকারে থাকার সময় এই পদার্থের অণুগুলো পরস্পরের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ। যখন আমরা তাপ প্রদান করি তখন অণুগুলো কাঁপতে থাকে। যখন কাঁপতে থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে অণুগুলো কাঁপতে কাঁপতে যখন একটা মাত্রা ছাড়াই চলে যায়, তখন অণুগুলো পরস্পর থেকে ছিন্ন হয়ে পরস্পরের কাছাকাছি থেকে সঞ্চালনশীল অবস্থায় থাকে। এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পেল। যেহেতু কণাগুলোর কম্পনের ফলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা হ্রাস পেল। আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হ্রাস পাওয়ার কারণে কণাগুলো পরস্পরের কাছাকাছি থেকে যখন সঞ্চালনশীল অবস্থায় থাকে, তখন আমরা পদার্থের এই অবস্থাকে বলে থাকি তরল অবস্থা, অর্থাৎ তরল অবস্থায় তখন অবস্থান করে। যদি এই পদার্থটির তাপমাত্রাকে আমরা আরও বৃদ্ধি করি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে H2O লিকুইডের পর আমরা হিট আরও অ্যাপ্লাই করলাম। when I apply extra heat, দেখা যাচ্ছে কি যে যখন আমি এক্সট্রা হিট when I will apply extra heat, then the liquid water change become gases.
এটা হচ্ছে কি যে যখন আমরা অতিরিক্ত তাপ প্রদান করছি তখন সঞ্চরণশীল থাকা অণুগুলো পরস্পর থেকে কাঁপতে কাঁপতে কাঁপার গতিশক্তি এতই বেড়ে যায় যে পরস্পর থেকে ছিন্ন হয়ে যায়। পরস্পর থেকে ছিন্ন হয়ে তখন বিক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করে এবং সেগুলো ছুটে বা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। যখন আলাদা হয়ে যায়, আলাদা হয়ে তারা মুক্ত হয়ে চলাচল করে। যখন কোনো পদার্থ অতিরিক্ত তাপ গ্রহণ করে গতিশক্তি অধিক বৃদ্ধি হয়ে যখন পরস্পর থেকে ছিন্ন হয়ে বা বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে স্বতন্ত্র মুক্ত অবস্থায় চলাচল করে, তখন আমরা পদার্থের এই অবস্থাকে বলে থাকি গ্যাসেস স্টেট। তাহলে দেখা যাচ্ছে কি এটাকে আমরা বলে থাকি গ্যাসীয় অবস্থা। অর্থাৎ পদার্থের কণাগুলো সর্বোচ্চ তাপশক্তি গ্রহণ করে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ মুক্ত হয়ে তারা মুক্ত অবস্থায় চলাচল করছে। এই মুক্ত অবস্থায় চলাচল করার সময় অণুগুলোর ভিতরে আকর্ষণ শক্তি নেই বললেই চলে। যে আকর্ষণ শক্তি নেই বললেই চলে, কেউ আবার বলা যায় আকর্ষণ শক্তি আছে। আকর্ষণ শক্তি কম থাকলে বা অত্যন্ত নগণ্য থাকলে তখন আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস বল। অর্থাৎ এদের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র বা নগণ্য এক প্রকার আকর্ষণ বল থাকে, ভ্যান ডার ওয়ালস বল। অর্থাৎ গ্যাসীয় পদার্থগুলো অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে মুক্ত অবস্থায় চলাচল করে এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। যদি আমরা বলি যে এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকা অবস্থায় যদি আমরা আবার তাপমাত্রাকে হ্রাস করি, তাহলে তাপমাত্রা হ্রাস করলে পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে পুনরায় আবার তরল অবস্থায় চলে আসে। কারণ তাপমাত্রা ছেড়ে দিয়ে পদার্থের অণুগুলো আবার পরস্পরের কাছাকাছি চলে আসে। পরস্পরের কাছাকাছি এসে আবার সঞ্চরণশীল অবস্থায় থাকে। তখন আমরা পদার্থের এই অবস্থাটাকে বলি তরল অবস্থা। যদি এই তরল অবস্থা থাকা অবস্থায় যদি আমরা তার মধ্যে থাকা আরও অতিরিক্ত তাপকে বের করে নিয়ে আসি, যেমন সাধারণ অবস্থায় বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণত পানি তরল থাকে, কিন্তু এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়েই পানি তরল। অর্থাৎ এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির মধ্যে থাকার কারণেই পানির কণাগুলো পরস্পরের সাথে আর যুক্ত হতে পারছে না, অর্থাৎ পরস্পরের কাছাকাছি অবস্থান করে সঞ্চরণশীল অবস্থায় অবস্থান করছে। ফলে যদি আমরা এখান থেকে তাপমাত্রাটাকে সরিয়ে নিতে পারি, তাপমাত্রা সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পদার্থের কণাগুলোর অভ্যন্তরের আকর্ষণ শক্তিটা আরও দৃঢ় হবে। ফলে কণাগুলো পরস্পরের সাথে এতই দৃঢ় হবে বা এতই আবদ্ধ হবে যে পরস্পরের কাছাকাছি থেকে আর বিচ্ছিন্ন হবে না। তখন একে আমরা বলি কঠিন অবস্থা। তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেক পদার্থ আছে যে সমস্ত পদার্থগুলো তরল অবস্থায় আয়তন যা থাকে তাপমাত্রা হ্রাস করলে সাধারণত আয়তনটা বৃদ্ধি পায়, আয়তনটা বেড়ে যায়। যেমন এখানে পানির কথা বলি, পানি স্বাভাবিক অবস্থায় যে আয়তনেই থাকে তরলে, সেই আয়তন থেকে যদি আমরা তাপমাত্রাকে সরিয়ে নিই তাহলে সঙ্গে সঙ্গে আয়তন আরও বেড়ে যায়। এখানে বলা হয়েছে 11/12। সাধারণত বলা হয় যে 12 ভাগের 11 ভাগ, অর্থাৎ 12 ভাগের ভিতরে 11 ভাগই থাকে পানি। যখন তাপমাত্রা হ্রাস করা হয় 0 ডিগ্রিতে আনা হয় তখন এই 11 ভাগ পানি বেড়ে 12 ভাগ হয়ে যায়। অর্থাৎ 12 ভাগ হওয়ার 1 ভাগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রটা এখানেও আরেকটা পাত্র আমরা নিব, এখানে আমরা আরেকটা পাত্র নিব। এই 3টে পাত্র আমরা এখানে নিলাম। তাহলে এখানে 3টে পাত্র আমরা যখন নিব, 3টে পাত্রেই যদি আমরা কোনো পদার্থ নিই, যেমন আমরা পদার্থগুলো দেখছি যে এখানে রাখছে এভাবেই, এগুলো সাধারণত কঠিন অবস্থায় অবস্থান করছে। কঠিন অবস্থায় যখন অবস্থান করে তখন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে থাকে। যেহেতু কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, কাছাকাছি অবস্থান করার কারণে আমরা এখানে বলতে পারি যে কণাগুলোর ভিতরে একটা দৃঢ় বন্ধন আবদ্ধ অবস্থায় আছে। যখন এটাকে আমরা হিট অ্যাপ্লাই করব, যখন আমরা এখানে তাপমাত্রা দিব, তাপমাত্রা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কণাগুলো পরস্পর থেকে একটু দূরে দূরে অবস্থান করে সঞ্চরণশীল অবস্থায় থাকবে। অর্থাৎ পাশাপাশি মিশবে না, কিন্তু কাছাকাছি থেকেই সঞ্চরণশীল অবস্থায় থাকবে। অর্থাৎ এটা বলা যায় কি যে তরল অবস্থা অবস্থান করছে, অর্থাৎ এটা লিকুইড স্টেটে আছে। এখন যদি আমরা এই লিকুইড স্টেটে থাকা অবস্থায় যদি আমরা আরও এক্সট্রা হিট অ্যাপ্লাই করি, এক্সট্রা হিট অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এইখানে পদার্থের কণাগুলো আবার গতিপ্রাপ্ত হয়ে ছোটাছুটি করবে, অর্থাৎ
গতিপ্রাপ্ত হয়ে ছোটাছুটি করে উঠতে থাকবে, অর্থাৎ এখানে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে দূরে অবস্থান করবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করছে। এটা আমরা বলতে পারি যে গ্যাসীয় অবস্থা। যেমন এখানে আমরা এটা বলতে পারি যে সলিড স্টেট। এটাকে আমরা বলতে পারি যে লিকুইড স্টেট। লিকুইড স্টেট এটাকে আমরা বলতে পারি যে গ্যাসেস স্টেট। গ্যাসেস স্টেট অর্থাৎ এটা গ্যাসীয় অবস্থায় থাকে। আমরা দেখলাম যে এটা পদার্থগুলো তিনটে অবস্থায় এটা অবস্থান করছে, অর্থাৎ সাধারণত তাপমাত্রার ভিন্নতার কারণে পদার্থগুলো ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থান করছে। অর্থাৎ যদি আমরা এখানে তাপমাত্রা কমিয়ে নেই, সঙ্গে সঙ্গে অবস্থান চলে আসবে, তাপমাত্রা আরও কমাতে অবস্থান চলে আসবে। এটা অল্টারনেটিভ। আমরা এখানে দিতে পারি এটা, আবার এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসতে পারি অ্যারো চিহ্ন, এটা অর্ধ অ্যারো চিহ্ন। তাহলে যখন তাপমাত্রা প্রয়োগ করছি এখানে চলে আসলো, তাপমাত্রা আরও প্রয়োগ করছি এখানে চলে আসলো, তাপমাত্রা হ্রাস করছি এখান থেকে এখানে চলে আসলো, তাপমাত্রা আরও হ্রাস করলাম এখান থেকে এখানে চলে আসলো। অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করে সাধারণত পদার্থের অবস্থাগুলোর পরিবর্তন ঘটছে। তাহলে আমরা দেখলাম সাধারণত এটা কিন্তু হচ্ছে তাপমাত্রার কারণে, অর্থাৎ এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। অর্থাৎ গতিতত্ত্ব বলতে আমরা বুঝি কি, আন্তঃকণা আকর্ষণ বল এবং কণার গতি, এই দুটির মধ্যে সাধারণত পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাটা হচ্ছে কি কণার গতিতত্ত্ব।